দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সদস্য বরকতুল্লাহ বুলু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের পরে এক দ্বাদশ সংশোধনী পাশ করে সংসদে ওনাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরিয়ে দিয়েছিলেন। আমরা দেখলাম 90 গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে সেদিন 69-এর গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে পাকিস্তানের সেনাপ্রধান ইয়া খান ক্ষমতা নিয়েছিলেন, 90 গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন সাহেব ক্ষমতা নিতে পারতেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী তো এক নয়। বাংলাদেশের এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 1971 সালের এদেশের মানুষকে যারা আন্দোলিত উদ্বেলিত করেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন। সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে যখন হাজার হাজার নিরস্ত্র মানুষকে পাক হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে, সেদিন যে রাজনৈতিক দলটি দায়িত্ব ছিল তারা নির্বিকার ছিলেন, তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের নেতা আত্মসমর্পণ করেছেন পাক হানাদার বাহিনীর কাছে। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে একটি ড্রামের উপর দাঁড়িয়ে সমস্ত বাঙালি সেনা কর্মকর্তা এবং সৈনিকদের নিয়ে বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআরের পুলিশের যত সৈনিকরা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা সেদিন পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অতএব বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী। এই সেনাবাহিনী জনগণের পক্ষে। সে কারণেই 90-এর গণঅভ্যুত্থানের পরে নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন।